চক্র যে 4টি ধাপে সংকোচন হয়ে থাকে সেটার ভিতরে একটা 4টি দেখো অলিন্দের প্রসারণ হয়, অলিন্দের ডায়াস্ট্রল হয়। প্রসারণ হলে ডায়াস্ট্রল, আর যদি সংকোচন হয় সেটাকে বলে সিস্টল বলা হয়। অলিন্দের সংকোচন আর নিলয়ের প্রসারণ, সংকোচন ও প্রসারণে দেখো নিলয়ের প্রসারণ, যখনই প্রসারণ হবে নিলয়ের তখন নিলয়ের ডায়াস্ট্রল হবে, প্রসারণ হলে ডায়াস্ট্রল, আর সংকোচন হলে সেটাকে সিস্টল বলা হয়। অলিন্দের সিস্টল ডায়াস্টল হয়, নিলয়ের সিস্টল ডায়াস্টল হয়। কার্ডিয়াক চক্র বলে এটাকে, আমরা বলি কার্ডিয়াক চক্র। কার্ডিয়াক চক্র কয়টি প্রক্রিয়ায় সম্পূর্ণ হয়? 4টি প্রক্রিয়ায় কার্ডিয়াক চক্র সম্পূর্ণ হয়ে থাকে। ক অলিন্দের ডায়াস্টল। তো ডায়াস্টল মানে হচ্ছে যখন আমাদের হৃৎপিণ্ড প্রসারণ হয় সেটাকে আমরা বলি ডায়াস্টল, অলিন্দের ডায়াস্টল। এই সময় অলিন্দ দুটি প্রসারিত অবস্থায় থাকে, তার মানে ডায়াস্টল থাকা মানে অলিন্দ দুইটি কি থাকে? প্রসারিত থাকে। ফলে সারা শরীরের উচ্চ মাত্রায় কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ঊর্ধ্ব, কারণ ডায়াস্টলের কার্বন ডাই অক্সাইড রক্ত যুক্ত রক্ত ঊর্ধ্ব নিম্ন মহাশিরা দিয়ে ডান অলিন্দে, ফুসফুস থেকে উচ্চ মাত্রায় অক্সিজেন সমৃদ্ধ রক্ত পালমোনারি শিরা দিয়ে বাম অলিন্দে প্রবেশ করে। খ নম্বর অলিন্দের সিস্টল বলায়। অলিন্দ দুটি রক্ত পূর্ণ হলে দুটি হচ্ছে সংকুচিত হয়। অলিন্দ দুটি রক্ত পূর্ণ হলে এ দুটি সংকুচিত হয়। ডান অলিন্দ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান নীলায় এবং বাম অলিন্দ থেকে উচ্চ মাত্রায় অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম নীলায় আসে। এইভাবে তাদের কার্যক্রম বা প্রক্রিয়া চলতে থাকে। গ নিলয় সিস্টল। নীলা দুটি রক্তপূর্ণ অবস্থায় সংকুচিত হয়। সিস্টল সংকুচিত হলে সেটাকে আমরা বলি সিস্টল। নীলায় দুটি রক্তপূর্ণ অবস্থায় সংকুচিত হয়। কোন দুটি রক্তপূর্ণ অবস্থায় সংকুচিত হয়? দেখো কোন দুটি রক্তপূর্ণ অবস্থায় সংকুচিত, রক্তপূর্ণ হয়ে যায় তখন সংকুচিত হয়, সেটা হচ্ছে নিলয়। এই সময় ট্রাইকাসপিড ও বাইকাসপিড কপাটিকা বন্ধ থাকে। এই সময় ট্রাইকাসপিড আর হচ্ছে বাইকাসপিড, দেখো ট্রাইকাসপিড আর ট্রাইকাসপিড আর বাইকাসপিড কপাটিকা বন্ধ থাকে এবং সেমোলুনার কপাটিকা খোলা থাকে। নিলয়ের সিস্টলের সময়, নিলয়ের যে সিস্টল আছে সেই সময় কপাটিকাগুলো বন্ধের সময় হৃৎপিণ্ডের প্রথম যে শব্দ সৃষ্টি হয় তাকে ল্যাব বলে। নিলয়ের সিস্টলের সময়, নিলয়ের যখন সিস্টল মানে সংকোচন হওয়ার সময় কপাটিকাগুলো বন্ধের সময় হৃৎপিণ্ডের প্রথম যে শব্দ সৃষ্টি হয়, হৃৎপিণ্ডে কিন্তু প্রথমে একটা শব্দ সৃষ্টি হয় তাকে বলা হয় লাভ, তাকে বলা হয় কি লাভ। হৃৎপিণ্ডে যে শব্দ শোনা যায় তাকে বলা হয় কি লাভ। ভেরি ভেরি ইম্পর্টেন্স। এই সময় বাম নিলয় থেকে উচ্চ মাত্রায় অক্সিজেন যুক্ত রক্ত মহাধমনী এবং ডান নিলয় থেকে উচ্চ মাত্রায় কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে ধমনীতে প্রবেশ করে। মহাধমনী থেকে রক্ত বিভিন্ন ধমনী শাখা দিয়ে দেহস্থিত বিভিন্ন জালকে ছড়িয়ে পড়ে এবং কলাকোষকে পুষ্টিদ্রব্য অক্সিজেন সরবরাহ করে। পুষ্টিদ্রব্য ও অক্সিজেন সরবরাহ করে কোনটাকে? কলাকোষকে। পুষ্টিদ্রব্য ও অক্সিজেন সরবরাহ করে কোনটিকে? কলাকোষকে। অপরপক্ষে ফুসফুসীয় ধমনী থেকে উচ্চ মাত্রায় কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ফুসফুসীয় জালকে প্রবেশ করে। ফুসফুস থেকে রক্ত অক্সিজেন গ্রহণ করে ফুসফুসে শিরা দিয়ে বাম অলিন্দে আসে। অপরপক্ষে সারা দেহস্থ রক্ত জালকে থেকে উচ্চ মাত্রায় কার্বন ডাই যুক্ত রক্ত উপশিরা, শিরা, মহাশিরা দিয়ে পুনরায় অলিন্দে ফিরে আসে। ঘ নিলয়ের ডায়াস্টল মানে প্রসারণ। নিলয় সিস্টলের পরপরই নিলয়ের ডায়াস্টল শুরু হয়। নিলয়ের সিস্টলের পরপরে নিলয়ের কিসের শুরু হয়? ডায়াস্টলের শুরু হয়। সিস্টলের পরে ডায়াস্টল, ডায়াস্টলের পরে সিস্টল। এই সময় আবার অলিন্দ থেকে রক্ত এসে স্বাভাবিক প্রক্রিয়ায় নিলয় পূর্ণ হতে থাকে। আবার অলিন্দ থেকে রক্ত এসে স্বাভাবিক প্রক্রিয়ায় নিলয়ে পূর্ণ হতে থাকে। অলিন্দ থেকে নিলয়, নিলয় থেকে অলিন্দে, এটা হয়ে থাকে।
অল ইন্ডিয়া থেকে শুরু হয় আবার কিসে, নিলয়ে পূর্ণ হতে থাকে, আর পূর্ণ থেকে নিলয় থেকে আবার অল ইন্ডিয়া। এই সময় এখানকার সেমিলুনার ভালভ বন্ধের সময় যে দ্বিতীয় শব্দের সৃষ্টি তাকে ডাব বলে। প্রথম যে শব্দের সৃষ্টি হয় তাকে বলা হয় লাভ, আর দ্বিতীয় যে শব্দের সৃষ্টি হয় তাকে বলা হয় ডাব। লাভ আর ডাব। প্রথম শব্দের সৃষ্টি হলে সেটা হচ্ছে লাভ, দ্বিতীয় শব্দের সৃষ্টি হলে সেটা হচ্ছে ডাব। সুতরাং হিটব্যান্ডের শব্দগুলো হলো নিলয়ের সিস্টল লাভ, সিস্টল মানে সংকোচন হলে লাভ, আর নিলয়ের ডায়াস্টল মানে প্রসারণ হলে বলা হয় ডাব। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স, আন্ডারলাইন করে রাখতে পারো। নিলয়ের সিস্টল লাভ, নিলয়ের ডায়াস্টল ডাব। সংকোচন হলে লাভ, প্রসারণ হলে ডাব। একটি সিস্টল ও একটি ডায়াস্টলের সমন্বয়ে একটি হৃৎপিণ্ড সম্পন্ন হয়। একটি সিস্টল একটি ডায়াস্টলের সমন্বয়ে কি সম্পন্ন হয়? হৃদস্পন্দন সম্পন্ন হয়। হৃদস্পন্দন সম্পন্ন হয় এবং সময় লাগে 0.8 সেকেন্ড। এতটাই কম সময় লাগে সিস্টল আর ডায়াস্টল হওয়ার সময়। সিস্টলের সংকোচন, ডায়াস্টল বলতে প্রসারণ। সিস্টল আর ডায়াস্টল হওয়ার জন্য খুবই অল্প সময় লাগে সংকোচন প্রসারণ হতে, যেমন 0.8 সেকেন্ডে হয়ে যায়, খুবই অল্প সময়। একজন সুস্থ মানুষের হৃৎপিণ্ড প্রতি মিনিটে 60 থেকে 100 বার হয়। একজন সুস্থ মানুষের হৃৎপিণ্ড প্রতি মিনিটে কতবার? 60 থেকে 100 বার। 60 থেকে 100 বার পর্যন্ত হয়ে থাকে। আর এই সময় লাগে স্পন্দন হতে 0.8 সেকেন্ড। 0.8 সেকেন্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্স। এটাকে হার্টবিট বলা হয়। আমরা এটাকে কি বলে থাকি? হার্টবিট বলে থাকি। স্পন্দন হওয়াকে হার্টবিট বলে থাকি। আমাদের হাতের কবজির রেডিয়াল ধমনীতে এই স্পন্দন গোনা যায়। আমাদের হাতের যে কবজি আছে, এই কবজির রেডিয়াল কি বলে? রেডিয়াল ধমনী আছে না, ধমনী, এই ধমনীতে এই স্পন্দন গোনা যায়। আবার বুকের নির্দিষ্ট স্থানে স্টেথোস্কোপ বসিয়ে শব্দ শোনা যায়। বুকের নির্দিষ্ট স্থানে স্টেথোস্কোপ বসিয়ে শব্দ শোনা যায়। হাতের কবজিতে হৃদস্পন্দন অনুভব করাকে পালস বলে। আমরা জানি হাতের কবজিতে হৃদস্পন্দন অনুভব করাকে কি বলে থাকি? পালস বলে থাকি। কি বলা হয়ে থাকে? পালস বলা হয়ে থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্স। হাতের কবজিতে হৃদস্পন্দন অনুভব করাকে কি বলে? পালস। হাতের কবজিতে হৃদস্পন্দন অনুভব করাকে কি বলে? পালস। স্টেথোস্কোপের সাহায্যে হৃদস্পন্দনের যে শব্দ শোনা যায় তাকে হার্ট সাউন্ড বলে। স্টেথোস্কোপের সাহায্যে হৃৎপিণ্ডে যে শব্দ শোনা যায় তাকে আমরা কি বলি? স্টেথোস্কোপের সাহায্যে আমরা যে শব্দ শুনি তাকে কি বলা হয়? হার্ট সাউন্ড বলা হয়। তাকে কি বলা হয়? হার্ট সাউন্ড বলা হয়। স্টেথোস্কোপের সাহায্যে হৃদস্পন্দনের যে শব্দ শোনা যায় তাকে কি বলে? হার্ট সাউন্ড বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্স। তাহলে সিটটা 3.14 রয়েছে। নাড়ি বা পালসে দেখা। নাড়ি বা পালসে দেখা। হৃদস্পন্দন বা হার্টবিটকে যখন প্রতি মিনিটে হাতের কবজিতে বা শরীরে আরো কিছু নির্দিষ্ট স্থানে গণনা করা হয় তাকে বলা হয় পালস রেট বলে। হৃদস্পন্দন বা হার্টবিটকে যখন প্রতি মিনিটে হাতের কবজিতে বা শরীরে আরো কিছু নির্দিষ্ট স্থানে গণনা করা হয় তখন তাকে কি বলা হয়? পালস রেট বলা হয়। পালস রেট বলা হয়। কি বলা হয়? পালস রেট বলা হয়। 3.3.3 হার্টবিট বা পালস রেট গণনা পদ্ধতি। হার্টবিট বা পালস রেট গণনা পদ্ধতি। রোগীর হাতের কবজিতে হাতের 3 আঙুল, তাহলে রোগীর হাতের কবজিতে হাতের কয় আঙুল থাকে? 3 আঙুল। রোগীর হাতের কবজিতে হাতের কয় আঙুল? 3 আঙুল। তাহলে রোগীর হাতের কবজিতে হাতের কয় আঙুল? 3 আঙুল। যেমন অনামিকা, যেমন কি আছে? অনামিকা আছে, মধ্যমা আছে। তর্জনী দিয়ে চাপ দিলে হৃদস্পন্দন প্রতি মিনিটে কতবার হয় তা অনুভব করা যায়? অবশ্যই যায়। অনামিকা, মধ্যমা, তর্জনী দিয়ে। হাতের 3 আঙুল এমনভাবে রাখতে হবে
যেন তর্জনী থাকে হৃৎপিণ্ডের দিকে, মধ্যমা মাঝখানে, অনামিকা হাতের আঙুলের দিকে। তর্জনী থাকে হৃৎপিণ্ডের দিকে, তাহলে তর্জনী থাকতে হবে কোন দিকে? হৃৎপিণ্ডের দিকে থাকতে হবে। মধ্যমা মাঝখানে আর অনামিকা হাতের আঙুল দিকে। মধ্যমা আঙুল দিয়ে বোঝা যাবে হাতের রেডিয়াল ধমনী কতবার ধুক 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 করছে, 1 মিনিটে কতবার স্পন্দিত হচ্ছে, সেটা হচ্ছে পালস রেট বা পালসের প্রতি মিনিট। 1 মিনিটে কতবার স্পন্দিত হচ্ছে সেটা হচ্ছে পালস রেট বা পালসের গতি। পালস রেট বা পালসের গতি। পালসকে আমরা সাধারণভাবে নাড়ি বলে থাকি। পালসকে আমরা সাধারণভাবে কি বলে থাকি? নাড়ি। তাহলে পালসকে কি বলা হয়ে থাকে? নাড়ি বলা হয়ে থাকে। তো নাড়ি বলা হয়ে থাকে কোনটাকে? পালসকে। ভেরি ভেরি ইম্পর্টেন্স। আর এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্স। 3 আঙুল। কবজিতে পালস না পাওয়া গেলে কণ্ঠনালীর পাশে স্পন্দন দেখা যেতে পারে অথবা সরাসরি বুকে। মানে কবজিতে যদি না পাওয়া যায় তাহলে কণ্ঠনালীর পাশে, কণ্ঠনালী যে আমাদের কণ্ঠনালী আছে না প্রতিজনা, কণ্ঠনালী অথবা বুকে সরাসরি পালসগুলো দেখা যেতে পারে। কান পেতেও হার্ট সাউন্ড শোনার চেষ্টা করা যেতে পারে। আর কি পেতে হার্ট সাউন্ড শোনার চেষ্টা করা যেতে পারে? কান পেতেও। কান পেতেও। কান পেতেও কিসের মানে কি শব্দ বা কি সাউন্ড শোনার চেষ্টা করা যেতে পারে? হার্ট সাউন্ড। যে কোনো সাধারণ মানুষের পালসের গতি প্রতি মিনিটে কতবার হচ্ছে তা দেখা যায় উপরে বর্ণনা অনুসারে ব্যবস্থা নিলে। ঘড়ি ধরে পালসের গতি দেখতে হয়। সাধারণত পালসের গতি দূরত্ব হয় পরিশ্রম করলে। সাধারণত পালসের গতি দূরত্ব হয় কি করলে? পরিশ্রম করলে। কি করলে? পরিশ্রম করলে। ঘাবড়ে গেলে, ভয় পেলে, তীব্র যন্ত্রণা হলে কিংবা জ্বর হলে। তাহলে সাধারণত পালসের গতি দূরত্ব হয় কি হলে? পরিশ্রম করলে। ঘাবড়ে গেলে, ভয় পেলে, তীব্র যন্ত্রণা হলে কিংবা জ্বর হলে পালসের গতি তীব্র বেড়ে যায়। পালসের স্বাভাবিক গতি হলো প্রতি মিনিটে 60 থেকে 100 বার। পালসের স্বাভাবিক গতি হলো প্রতি মিনিটে কতবার? 60 থেকে 100 বার। 60 থেকে 100 বার। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স। শিশুদের জন্য এটি বেশি, প্রতি মিনিটে 100 থেকে 140 বার। শিশুদের জন্য এটি প্রতি মিনিটে কতবার? 100 থেকে 140 বার। 100 থেকে 140 বার। ভেরি ভেরি ইম্পর্টেন্স। পূর্ণবয়স্ক মানুষের পালস রেট প্রতি মিনিটে 100-র অধিক হয়। তাহলে পূর্ণবয়স্ক মানুষের পালস রেট প্রতি মিনিটে কত? 100-এর অধিক হয়। জ্বর ও শক, অচেতনা অথবা থাইরয়েড গ্রন্থির অতি কার্যকারিতার কারণে। পূর্ণবয়স্ক মানুষের পালস রেট প্রতি মিনিটে 100-র অধিক হয়। 100-র অধিক হয় জ্বর ও শক অচেতন হলে। জ্বর ও শক অচেতন হলে অথবা থাইরয়েড গ্রন্থির অতি কার্যকারিতার কারণে হয়। 1 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা বৃদ্ধির জন্য পালসের গতি প্রতি মিনিটে 10 বার করে বাড়ে। কয় ডিগ্রি? 1 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা বৃদ্ধির জন্য। কয় ডিগ্রি? 1 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা বৃদ্ধির জন্য পালসের গতি মিনিটে কত বার করে বাড়ে? 10 বার করে বাড়ে। 10 বার করে বাড়ে। পালসের গতি খুব দ্রুত, খুব মন্থর এবং অনিয়ন্ত্রিত হলে বুঝতে হবে যে হৃৎপিণ্ডের সমস্যা আছে। তাহলে হৃৎপিণ্ডের সমস্যা আছে কিভাবে বুঝতে পারা যাবে এবং কিভাবে জানা যাবে? পালসের গতি যদি খুব দ্রুত হয় অথবা খুব মন্থর হয় অথবা অনিয়ন্ত্রিত হলে তা বুঝতে হবে পালস বা হৃৎপিণ্ডের সমস্যা আছে। যেগুলো আন্ডারলাইন করে দিচ্ছে অবশ্যই তোমরা আন্ডারলাইন করে রাখবা। প্রতি মিনিটে পালসের গতি 60-এর কম হতে পারে হার্ট ব্লকের বা জন্ডিসের কারণে। তাহলে প্রতি মিনিটে পালসের গতি 60-এর কম হতে পারে। 60-এর কম হতে পারে। কখন কম হতে পারে? হার্ট ব্লক অথবা জন্ডিসের কারণে। হার্ট ব্লক অথবা জন্ডিসের কারণে এই সমস্যাটা হয়ে থাকে। স্বাভাবিকভাবে মানসিক উত্তেজনা, ব্যায়াম, সন্ধ্যার দিকে পালসের গতি বেড়ে যায়। মানে স্বাভাবিকভাবে মানসিক উত্তেজনা, ব্যায়াম, সন্ধ্যার দিকে পালসের গতি বেড়ে যায়। স্বাভাবিকভাবে মানসিক উত্তেজনা, তার সাথে ব্যায়াম,
অথবা সন্ধ্যার দিকে পালসের গতি সবসময় কি হয়? বেড়ে যায়। পালসের গতি বেড়ে যায় কখন? মানসিক উত্তেজনা ব্যায়াম সন্ধ্যার দিকে। এ অবস্থায় পালসের গতি অধিক হলেও তা স্বাভাবিক ভাবতে হবে। ঘুমানো অবস্থায় এবং রাতে সুনিদ্রার পর সকালে পালসের গতি 60-এর কম হতে পারে। ঘুমানো অবস্থায় অথবা রাতে সুনিদ্রার পরে সকালে পালসের গতি কতর কম হতে পারে? 60-এর কম হতে পারে। কতর কম হতে পারে? 60-এর কম হতে পারে। এই অবস্থাটিকে স্বাভাবিক ধরতে হবে। এই অবস্থাটিকে কি ধরতে হবে? স্বাভাবিক ধরতে হবে। ব্লাড প্রেশার বাংলায় বলা হয় রক্তচাপ। হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণের ফলে হৃৎপিণ্ড থেকে রক্ত ধমনীর মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় ধমনীর প্রাচীরে যে পার্শ্ব চাপ সৃষ্টি হয় সেটাকে রক্তচাপ বলে। হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণের ফলে হৃৎপিণ্ড থেকে রক্ত ধমনীর মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় ধমনী প্রাচীরে যে পার্শ্ব চাপ সৃষ্টি হয় সেটাকে কি বলে? যে পার্শ্ব চাপ সৃষ্টি হয় সেটাকে কি বলে? রক্তচাপ বলে। কি বলে? রক্তচাপ বলে। তাই রক্তচাপ বলতে সাধারণভাবে ধমনীর রক্তচাপকে বোঝায়। কিসের রক্তচাপকে বোঝায়? ধমনীর রক্তচাপকে বোঝায়। কিসের? ধমনীর রক্তচাপকে বোঝায়। রক্তচাপ হৃৎপিণ্ডের কার্যকারিতা, ধমনী প্রাচীরের স্থিতিস্থাপকতা এবং রক্তের ঘনত্ব এবং পরিমাণের উপর নির্ভর করে। তাহলে রক্তচাপ হৃৎপিণ্ড কিসের উপর নির্ভর করে? কার্যকারিতার উপর নির্ভর করে। ধমনী প্রাচীরের স্থিতিস্থাপকতার উপরে ধমনীর রক্তচাপ নির্ভর করে এবং রক্তের ঘনত্বের উপর রক্তচাপ নির্ভর করে এবং পরিমাণের উপর রক্তচাপ নির্ভর করে থাকে। নিলয়ের সিস্টল অবস্থা ধমনীতে যে চাপ থাকে তাকে সিস্টলিক রক্তচাপ বা ডায়াস্টল অবস্থায় যে চাপ থাকে তাকে ডায়াস্টলিক রক্তচাপ বলে। দেখো নিলয়ের সিস্টল অবস্থায় ধমনীতে যে চাপ থাকে তাকে কি রক্তচাপ বলে? সিস্টল রক্তচাপ বলে। এবং ডায়াস্টল অবস্থায় যে চাপ হয় তাকে কি বলে? ডায়াস্টলিক রক্তচাপ বলা হয়ে থাকে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স। স্বাভাবিক এবং সুস্থ একজন প্রাপ্তবয়স্ক মানুষের সিস্টলিক রক্তচাপ পারদ স্তম্ভের 110 থেকে 140 মিলিমিটার। সবগুলোতে এমসিকিউ। দেখো স্বাভাবিক এবং সুস্থ একজন প্রাপ্তবয়স্ক মানুষের সিস্টলিক রক্তচাপ পারদ হবে 110 থেকে 140 মিলিমিটার এবং ডায়াস্টলিক রক্তচাপ পারদ স্তম্ভ হবে 60 থেকে 90 মিলিমিটার। আর ডায়াস্টলিক রক্তচাপ পারদ স্তম্ভ হবে কত মিলিমিটার? 60 থেকে 90 মিলিমিটার। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স। স্বাভাবিক এবং সুস্থ একজন প্রাপ্তবয়স্ক মানুষের সিস্টল রক্তচাপ পারদ স্তম্ভ 110 থেকে 140 মিলিমিটার। স্বাভাবিক রক্তচাপকে সাধারণত কত মিলিগ্রামে এভাবে প্রকাশ করা হয়? স্বাভাবিক রক্তচাপকে সাধারণত 120 অথবা 80 মিলিমিটার 120 অথবা 180 মিলিমিটার ভাবে প্রকাশ করা হয়। তবে বয়স ও পরিস্থিতি ভেদে স্বাভাবিক রক্তচাপের মান কম বেশি হতে পারে। স্পিক মোমেনোটোমিটার দেখো স্পিক স্পিগো দেখো স্পিগমো স্পিগমোম্যানোমিটার ম্যানোমিটার স্পিগমো স্পিগমো এটা উচ্চারণ আছে স্পিগমো ম্যানোমিটার নামক যন্ত্রের সাহায্যে রক্তচাপ নির্ণয় করা যায়। তাহলে কোন যন্ত্রের সাহায্যে রক্তচাপ নির্ণয় করা যায়? স্পিগমো ম্যানোমিটার নামক যন্ত্রের সাহায্যে স্পিগমো ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে স্পিগমো ম্যানোমিটার নামক 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 যন্ত্রের সাহায্যে রক্তচাপ নির্ণয় করা যায়। তাহলে কি নামক যন্ত্রের সাহায্যে রক্তচাপ নির্ণয় করা যায়? স্পিগমো ম্যানোমিটার নামক যন্ত্রের সাহায্যে। 3.4.1 উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপকে ডাক্তারি ভাষায় হাইপারটেনশন বলে। উচ্চ রক্তচাপকে ডাক্তারি ভাষায় কি বলা হয়? হাইপারটেনশন বলে।
কি বলা হয়? হাইপারটেনশন বলা হয়। উচ্চ রক্তচাপকে ডাক্তারি ভাষায় কি বলে? হাইপারটেনশন বলে। তাহলে হাইপারটেনশন বলা হয় কোন রক্তচাপকে? উচ্চ রক্তচাপকে বলে। উচ্চ রক্তচাপকে বলে। শরীর আর মনের স্বাভাবিক অবস্থায় রক্তচাপ যদি বয়সের জন্য নির্ধারিত মাত্রার উপর অবস্থান করতে থাকে তবে তাকে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন বলে। শরীর আর মনের স্বাভাবিক অবস্থায় রক্তচাপ যদি বয়সের জন্য নির্ধারিত মাত্রার উপরে অবস্থান করতে থাকে তবে তাকে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন বলে। তাকে উচ্চ রক্তচাপ তাকে কি বলে? উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন বলে। উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন বলে। উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন বলে। রক্তের চাপ যদি কম থাকে তাহলে তা নিম্নে রক্তচাপ বলে। রক্তের চাপ যদি কম থাকে তাহলে তাকে নিম্ন রক্তচাপ বলে। নিম্ন রক্তচাপ কখন বলা হয়? রক্তের চাপ যদি কম থাকে, রক্তের চাপ যদি কম থাকে তাকে বলা হয় নিম্ন রক্তচাপ। ভেরি ভেরি ইম্পর্টেন্স, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স হিসাবে লিখতে পারো। রক্তচাপ যদি কম থাকে তাহলে তাকে কি রক্তচাপ বলে? নিম্ন রক্তচাপ বলে। হৃৎপিণ্ডের সংকোচন আর প্রসারণের ফলে হৃৎপিণ্ডের সংকোচন আর প্রসারণের ফলে হৃৎপিণ্ড থেকে ধমনীর মাধ্যমে রক্ত প্রবাহকালে ধমনী গায়ে কোনো ব্যক্তির সিস্টলকে রক্তচাপ যদি সবসময় 140 দেখো 140 মিলিমিটার পারদস্তম্ভে বা তার বেশি, 140 মিলিমিটার, কত? 140 মিলিমিটার পারদস্তম্ভে বা তার বেশি। দেখো ডায়াস্টলিক সবসময় 90 মিলিমিটার। ডায়াস্টলিক সবসময় কত মিলিমিটার? 90 মিলিমিটার। ডায়াস্টলিক থাকে সবসময় 90 মিলিমিটার। পারদস্তম্ভ বা তার বেশি থাকে তবে তার উচ্চ রক্তচাপ আছে বলা হয়। পারদস্তম্ভ তার বেশি থাকে তবে তার কি আছে বলা যায়? উচ্চ রক্তচাপ আছে বলা যায়। উচ্চ রক্তচাপ আছে বলা যায়। উত্তেজনা, চিন্তা, বিষণ্ণতা, নিদ্রাহীনতা বা অন্য কোনো কারণে যদি রক্তচাপ সাময়িকভাবে নির্দিষ্ট সীমানা অতিক্রম করে তবে তাকে হাইপারটেনশন বলা যাবে না। উত্তেজনা, চিন্তা, বিষণ্ণতা, নিদ্রাহীনতা বা অন্য কোনো কারণে যদি রক্তচাপ সাময়িকভাবে নির্দিষ্ট সীমানা অতিক্রম করে তবে তাকে হাইপারটেনশন বলা যাবে না। কি বলা যাবে না? হাইপারটেনশন বলা যাবে না। এবং তার জন্য বিশেষ কোনো ওষুধের প্রয়োজন হয় না। শতকরা 90% ক্ষেত্রে হাইপারটেনশন হওয়ার প্রকৃত কারণ আজও জানা যায়নি। শতকরা 90% ক্ষেত্রে হাইপারটেনশন হওয়ার প্রকৃত কারণ জানা যায়নি। কত ভাগ? 90%। কত ভাগ? 90% ক্ষেত্রে। শতকরা 90% ক্ষেত্রে। শতকরা কত ভাগ ক্ষেত্রে? 90% ক্ষেত্রে। কি জানা যায়নি? হাইপারটেনশন হওয়ার প্রকৃত কারণ জানা যায়নি। তবে অতিরিক্ত শারীরিক ওজন, মেদবহুল শরীর, অতিরিক্ত লবণ খাওয়া, অপর্যাপ্ত শারীরিক পরিশ্রম, ডায়াবেটিস, অস্থিরচিত্ত এবং মানসিক চাপগ্রস্ত, রক্তে কোলেস্টেরল আধিক্য এরকম ব্যক্তির মাঝে এ রোগের আশঙ্কা সবচেয়ে বেশি। মানে হাইপারটেনশন হওয়ার সবচেয়ে বেশি চান্স থাকে কাদের? তাদের। তবে অতিরিক্ত শারীরিক ওজন যাদের রয়েছে, তারপর অতিরিক্ত শারীরিক ওজন যাদের রয়েছে, মেদবহুল শরীর যাদের রয়েছে, অতিরিক্ত লবণ খাওয়া, তারপর অপর্যাপ্ত শারীরিক পরিশ্রম, ডায়াবেটিস, অস্থির দেখো অস্থিরচিত্ত এবং মানসিক চাপগ্রস্ত, রক্তে কোলেস্টেরল আধিক্য থাকলে এরকম ব্যক্তিদের মাঝে হাইপারটেনশন আশঙ্কা সবচেয়ে বেশি। এই রকম ব্যক্তির মাঝে হাইপারটেনশন থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। ভেরি ভেরি ইম্পর্টেন্স, আন্ডারলাইন করে রাখবা যেগুলো ইম্পর্টেন্স। হাইপারটেনশন রোগীদের যেসব জটিলতা দেখা দিতে পারে তার মধ্যে রয়েছে স্ট্রোক, প্যারালাইসিস, হৃৎপিণ্ড বড় হয়ে যাওয়া, হার্ট অ্যাটাক, ফেইলিওর, কিডনি কার্যক্ষমতা কমে যাওয়া, দৃষ্টিশক্তির ব্যাঘাত প্রভৃতি। হাইপারটেনশন রোগীদের যেসব জটিলতা দেখা দিতে পারে তার মধ্যে রয়েছে স্ট্রোক। হাইপারটেনশন যাদের রয়েছে তাদের
এই ধরনের রোগগুলো দেখা দিতে পারে। স্ট্রোক হয়ে যেতে পারে, প্যারালাইসিস হয়ে যেতে পারে, হৃৎপিণ্ড বড় হয়ে যাওয়া, এই কাজটা হয়, হার্ট অ্যাটাক হয়, তার সাথে ফেইলিওর কিডনির কার্যক্ষমতা কমে যায়, মাঝে মাঝে দৃষ্টি ব্যাঘাত ঘটে। এটা হচ্ছে হাইপারটেনশনের কারণে হয়ে থাকে। নিম্ন রক্তচাপ উচ্চ রক্তচাপের মতো এত মারাত্মক নয়, তবে রক্তচাপ যথেষ্ট কমে গেলে নানা রকম অসুবিধার সৃষ্টি হতে পারে। সবসময় মানুষের যে রক্তচাপ আছে, ব্লাড প্রেশার, সেটা যাতে স্বাভাবিক থাকে সে ব্যবস্থা করতে হবে। সম্পূর্ণ আমাদের নিজেদের কাছে নিজেকে শান্ত স্বাভাবিকভাবে রাখার চেষ্টা করতে হবে। রক্তচাপ প্রতিরোধ করার জন্য কিংবা প্রতিকার হিসাবে নিচের সতর্কতামূলক নিয়মগুলো পালন করলে উপকার পাওয়া যায়। ১. ডায়াবেটিস থাকলে সেটি নিয়ন্ত্রণ রাখা। ১. ডায়াবেটিস থাকলে সেটি নিয়ন্ত্রণ রাখা। ২. দেহের ওজন না বাড়ানো। ডায়াবেটিস থাকলে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। তাহলে রক্তচাপ প্রতিরোধ করার জন্য যা যা করণীয় প্রয়োজন, এগুলো হচ্ছে রক্তচাপ প্রতিরোধ করার জন্য 10টি পদক্ষেপ আছে। এই 10টি পদক্ষেপ তোমাদের মেনে চললে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ হবে না। যেমন ডায়াবেটিস থাকলে সেটি নিয়ন্ত্রণ রাখা। ২. দেহের ওজন না বাড়ানো। ৩. চর্বিযুক্ত খাদ্য বর্জন করা, যেমন ঘি, মাখন, গরু, খাসির চতুষ্পদ প্রাণী, মাংস, চিংড়ি ইত্যাদি। ৪. সুষম খাদ্য গ্রহণ করা। সুষম খাদ্য গ্রহণ করতে হবে। ৫. পরিমাণের অতিরিক্ত খাদ্য গ্রহণ থেকে বিরত থাকা। ৬. ধূমপান থেকে বিরত থাকা। ৭. নিয়মিত ব্যায়াম করা। ৮. দৈনিক ৭ থেকে ৮ ঘন্টা ঘুমানো। ৯. মানসিক চাপ মুক্ত, দুশ্চিন্তা মুক্ত জীবনযাপন করা। ১০. খাবারের সাথে অতিরিক্ত লবণ গ্রহণ থেকে বিরত থাকা। ৩.৪.২ কোলেস্টেরল। কোলেস্টেরল এক বিশেষ ধরনের জটিল স্নেহ পদার্থ বা লিপিড এবং স্টেরয়েড এর প্রকৃষ্ট উদাহরণ। কোলেস্টেরল এক বিশেষ ধরনের জটিল স্নেহ পদার্থ বা লিপিড। তাহলে এক বিশেষ ধরনের জটিল স্নেহ পদার্থ বা লিপিড বলা হয় কোনটাকে? কোলেস্টেরলকে। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এক বিশেষ ধরনের জটিল স্নেহ পদার্থ বা লিপিড বলা হয় কোনটাকে? কোলেস্টেরলকে বলা হয়। তাহলে কোলেস্টেরলকে এক বিশেষ ধরনের জটিল স্নেহ পদার্থ বা লিপিড বলে। এবং স্টেরয়েড এর প্রকৃষ্ট উদাহরণ। মানুষের প্রায় প্রত্যেক কোষ ও টিস্যুতে কোলেস্টেরল থাকে। মানুষের প্রায় প্রত্যেক কোষ ও টিস্যুতে কি থাকে? কোলেস্টেরল থাকে। তাহলে কোলেস্টেরল থাকে কোথায়? কোষ ও টিস্যুতে। মানুষের প্রায় প্রত্যেক কোষ ও টিস্যুতে কি থাকে? কোলেস্টেরল থাকে। মানে মানুষের প্রায় প্রত্যেক কোষ ও টিস্যুতে কি থাকে? কোলেস্টেরল। মানুষের প্রায় কিসে কোলেস্টেরল থাকে? কোষ ও টিস্যুতে। যকৃৎ এবং মগজে এর পরিমাণ সবচেয়ে বেশি। যকৃৎ এবং মগজে এর পরিমাণ সবচেয়ে বেশি। যকৃৎ এবং মগজে এর পরিমাণ সবচেয়ে বেশি থাকে। কোলেস্টেরলের পরিমাণ সবচেয়ে বেশি থাকে কোথায়? কোলেস্টেরলের পরিমাণ সবচেয়ে বেশি থাকে যকৃৎ এবং মগজে সবচেয়ে বেশি থাকে। ভেরি ইম্পর্টেন্স বা বেস্ট অফ ইম্পর্টেন্স। কোলেস্টেরল অন্য স্নেহ পদার্থের সাথে মিশে রক্তে স্নেহের বাহক হিসেবে কাজ করে। স্নেহ এবং প্রোটিনের যৌগকে লাইপোপ্রোটিন বলে। স্নেহ এবং প্রোটিনের যৌগকে লাইপোপ্রোটিন বলে। স্নেহ এবং প্রোটিনের যৌগকে লাইপোপ্রোটিন বলে। তাহলে লাইপোপ্রোটিন কাকে বলে? স্নেহ ও প্রোটিনের যৌগকে কি বলে? লাইপোপ্রোটিন বলে। লাইপোপ্রোটিন কাকে বলে? স্নেহ ও প্রোটিনের যৌগকে বলে। এটা বেস্ট অফ ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করে রাখবা এই লাইনটা। স্নেহ এবং প্রোটিনের যৌগকে কি বলে? লাইপোপ্রোটিন বলে। স্নেহের পরিমাণের উপর ভিত্তি করে লাইপোপ্রোটিন 2 রকম উচ্চ ঘনত্ব বিশিষ্ট
লাইপোপ্রোটিন। শ্রেণীর পরিমাণের উপর ভিত্তি করে লাইপোপ্রোটিন দুই রকম: উচ্চ ঘনত্ব বিশিষ্ট লাইপোপ্রোটিন। উচ্চ ঘনত্ব বিশিষ্ট লাইপোপ্রোটিন হাই ডেনসিটি লাইপোপ্রোটিন এইচডিএল বলা হয়। এইচডিএল এর পূর্ণরূপ কি? হাই ডেনসিটি এলতে লাইপোপ্রোটিন। লাইপোপ্রোটিন লাইপোপ্রোটিন নিম্ন ঘনত্ব বিশিষ্ট লাইপোপ্রোটিন লো ডেনসিটি লাইপোপ্রোটিন এলডিএল এলতে লো ডিটেড ডেনসিটি এলতে লাইপোপ্রোটিন। রক্তে এলডিএল এর পরিমাণের রক্তে এলডিএল এর পরিমাণ বেশি থাকা শরীরের জন্য ক্ষতিকর। তাহলে কিসের পরিমাণ বেশি থাকা শরীরের জন্য ক্ষতিকর? এলডিএল লো ডেনসিটি লাইপোপ্রোটিন। লো ডেনসিটি লাইপোপ্রোটিন। তাহলে কিসের পরিমাণ বেশি থাকা শরীরের জন্য ক্ষতিকর? এলডিএল। ভেরি ভেরি ইম্পর্টেন্স। রক্তে এইচডিএল এর পরিমাণ বেশি থাকা শরীরের জন্য উপকারী। হাই ডেনসিটি এলতে লাইপোপ্রোটিন। কিসের পরিমাণ বেশি থাকা শরীরের জন্য উপকারী? রক্তে কিসের পরিমাণ বেশি থাকলে শরীরের জন্য উপকারী হবে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা বেস্ট অফ ইম্পর্টেন্ট ধরতে পারো। এইচডিএল এর পরিমাণ বেশি থাকা শরীরের জন্য উপকারী। তাহলে কিসের পরিমাণ বেশি থাকা শরীরের জন্য উপকারী? এইচডিএল। আর এলডিএল বেশি থাকলে সেটা শরীরের জন্য অনেক ক্ষতি হয়। রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক পরিমাণ 200 মিলিগ্রাম ডিএল। রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক পরিমাণ 200 মিলিগ্রাম। 200 মিলিগ্রাম। রক্তে কোলেস্টেরল আধিক্য হৃদরোগের আশঙ্কা বাড়ায়। হৃদরোগের আশঙ্কা বাড়ায় কখন? রক্তে কোলেস্টেরলের আধিক্য হলে। রক্তে কোলেস্টেরলের পরিমাণ যদি বেশি হয়ে যায় সেটা হৃদরোগের আশঙ্কা বাড়ায়। হৃদরোগের আশঙ্কা বাড়ায় কোনটা? রক্তে কোলেস্টেরল আধিক্য হলে। স্বাভাবিক মাত্রা থেকে রক্তে কোলেস্টেরল বেশি হলে রক্তনালী স্বাভাবিক মাত্রা থেকে রক্তে কোলেস্টেরল বেশি হলে রক্তনালী অন্তঃপ্রাচীর গায়ে কোলেস্টেরল এবং ক্যালসিয়াম জমা হয়ে রক্তনালীর গহ্বর ছোট হয়ে যায়। কোলেস্টেরল এবং ক্যালসিয়াম জমা হয়ে রক্তনালীর গহ্বর ছোট হয়ে যায়। এ কারণে ধমনীর প্রাচীরে স্থিতিস্থাপকতা কমে যায় এবং শক্ত হয়ে যায়। এ অবস্থাকে ধমনীর কাঠিন্য বা আর্টেরিস দেখো এ অবস্থাকে ধমনীর কাঠিন্য বা আর্টেরিওস্ক্লেরোসিস বলে। আর্টেরিওস্ক্লেরোসিস বলে। ধমনীর কাঠিন্য বলে যদি কমে যায় এবং শক্ত হয়ে যায়। কমে যাওয়া এবং শক্ত হয়ে যাওয়াকে বোঝানো। আর্টারিওস্ক্লেরোসিসের কারণে আর্টারিওস্ক্লেরোসিসের মাধ্যমে এখানে যে আর্টারিওস্ক্লেরোসিসের মাধ্যমে বা কারণে ধমনীর প্রাচীর ফাটল দেখা দিতে পারে। ধমনীর প্রাচীরে ফাটল দেখা দিতে পারে কিসের কারণে? আর্টারিওস্ক্লেরোসিসের কারণে। আর্টারিওস্ক্লেরোসিসের কারণে আর্টারিওস্ক্লেরোসিসের কারণে ধমনীর প্রাচীর ফাটল দেখা দিতে পারে। ধমনীর প্রাচীরে ফাটল দেখা দিতে পারে আর্টারিওস্ক্লেরোসিসের কারণে। ভেরি ভেরি ইম্পর্টেন্স বা বেস্ট অফ ইম্পর্টেন্ট। ধমনীর গায়ে ফাটল দিয়ে রক্তক্ষরণ হয়ে জমাট বেঁধে রক্ত প্রবাহ বাধাপ্রাপ্ত হয়। ধমনীর গায়ে ফাটল দিয়ে রক্তক্ষরণ হয়ে জমাট বেঁধে রক্ত প্রবাহ বাধাপ্রাপ্ত হয়। হৃৎপিণ্ডের করোনারি রক্তনালিকায় রক্ত জমাট বাঁধলে তাকে করোনারি থ্রম্বোসিস বলে। হৃৎপিণ্ডের করোনারি রক্তনালিকা রক্ত জমাট বাঁধলে হৃৎপিণ্ডের করোনারির রক্তনালিকায় রক্ত জমাট বাঁধলে তাকে করোনারি থ্রম্বোসিস বলে। হৃৎপিণ্ডের করোনারি রক্তনালিকায়
হৃৎপিণ্ডের করোনারির রক্তনালিকায় রক্ত জমাট বাঁধলে তাকে করোনারি থ্রম্বোসিস বলে। তাকে কি বলে? করোনারি থ্রম্বোসিস বলে। এবং মস্তিষ্কের রক্তনালীতে রক্ত জমাট বাঁধলে তাকে সেরিব্রাস বলে, সেরিব্রাল থ্রম্বোসিস বলে, সেরিব্রাল থ্রম্বোসিস বলে। হৃৎপিণ্ডে যে করোনারি আছে, হৃৎপিণ্ডে করোনারি রক্তনালীতে রক্ত জমাট বাঁধলে তাকে কি বলে? করোনারি থ্রম্বোসিস, থ্রম্বোসিস, করোনারি থ্রম্বোসিস বলে। মস্তিষ্ক রক্তনালীতে, মানুষের মাথায় যে মস্তিষ্ক, সেটা রক্ত জমাট বাঁধলে তাকে বলে সেরিব্রাল থ্রম্বোসিস বলে। এতে আক্রান্ত ব্যক্তি মৃত্যু ঘটতে পারে। তার মানে যেটাকে আমরা বলি ব্রেন স্ট্রোক বলতে পারি। রক্তে কোলেস্টেরল বেড়ে গেলে এলডিএল এর পরিমাণ বেড়ে যায়। খালি রক্তে কোলেস্টেরল বেড়ে গেলে কিসের পরিমাণ বেড়ে যায়? এলডিএল এর পরিমাণ বেড়ে যায়, যেটা শরীরের জন্য খুবই ক্ষতিকর। আর এইচডিএল এর পরিমাণ কমে যায়, এবং তখন এইচডিএল এর পরিমাণ কমে যায়। এইচডিএল শরীরের জন্য ভালো, কমে যায় বলে আরো খারাপ পরিস্থিতি হয়। এলডিএল এর পরিমাণ 150 মিলিগ্রাম হলে বেশি হলে তার ডাক্তারের পরামর্শ নেওয়া আবশ্যক। তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়া আবশ্যক কখন? এলডিএল এর পরিমাণ কতটুকু বেড়ে গেলে? 150 মিলিগ্রামের পরিমাণ বেড়ে গেলে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করে রাখো। এলডিএল এর পরিমাণ কত বেড়ে গেলে ডাক্তারের পরামর্শ নেওয়া আবশ্যক? 150 মিলিগ্রাম। হৃদযন্ত্রকে ভালো রাখার উপায়। আমরা প্রথম অধ্যায় থেকে জেনেছি স্বাস্থ্য রক্ষার জন্য আমাদের প্রয়োজন সুষম খাদ্য। শরীরকে সচল রাখার জন্য প্রয়োজন ব্যায়াম ও বিশ্রাম। স্বাস্থ্য রক্ষার জন্য আমাদের প্রয়োজন সুষম খাদ্য। স্বাস্থ্য রক্ষার জন্য আমাদের প্রয়োজন কি? সুষম খাদ্য। আর শরীরকে সচল রাখার জন্য প্রয়োজন ব্যায়াম ও বিশ্রাম। শরীরকে সচল রাখার জন্য আমাদের প্রয়োজন ব্যায়াম ও বিশ্রাম। সুষম খাদ্য গ্রহণ করা যেমন আবশ্যক, তেমনি খাদ্য গ্রহণ ও জীবন প্রণালী সম্বন্ধে কতগুলো সুঅভ্যাস গড়ে তোলাও একান্ত আবশ্যক। অনেক কারণে দেহে নানা ধরনের রোগ হতে পারে, তবে সঠিক খাদ্য ব্যবস্থা এবং জীবন প্রণালী অনুসরণ করে হৃদযন্ত্রকে ঠিক রাখা যায়। সেগুলো হচ্ছে কিভাবে হৃদযন্ত্রকে, হার্টকে আমরা ঠিক রাখতে পারি সেই বিষয়। দেহের উচ্চতা এবং বয়স অনুসারে কাঙ্ক্ষিত ওজন বজায় রাখা আবশ্যক। আমাদের দেহের যে উচ্চতা এবং বয়স অনুযায়ী কাঙ্ক্ষিত ওজনের বয়স রাখতে হবে। দেহের ওজন বেশি হলে হৃৎপিণ্ড দুর্বল হয়ে পড়ে। দেহের ওজন বেশি হয়ে গেলে কি দুর্বল হয়ে পড়ে? হৃৎপিণ্ড দুর্বল হয়ে পড়ে। হৃৎপিণ্ড দুর্বল হয়ে পড়ে কখন? দেহের ওজন বেড়ে গেলে, দেহের ওজন বেশি হলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2. প্রাণীজ এবং উদ্ভিজ প্রোটিন। প্রাণীজ বলতে প্রাণী থেকে যে আমিষ পায় সেটা, আর উদ্ভিজ্জ প্রোটিন বলতে উদ্ভিদ, যেমন গাছপালা, এক কথা যাদের প্রাণ নেই সেগুলোকে উদ্ভিদ থেকে যা পায় সেইগুলোকে হলো উদ্ভিদ প্রোটিন। মিশ্রিত খাবার খাওয়া উচিত। তাহলে কি ধরনের খাবার খাওয়া উচিত? প্রাণীজ এবং উদ্ভিজ্জ প্রোটিন মিশ্রিত খাবার খাওয়া উচিত। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা প্রাণীজ আমিষ খান না তাদের যাতে প্রোটিনের ঘাটতি না হয় সেজন্য পুষ্টিবিদদের পরামর্শ মেনে চলা ভালো। শর্করা, মিষ্টি, স্নেহ জাতীয় খাদ্যের পরিমাণ নিয়ন্ত্রণ রাখতে হবে। শর্করা জাতীয় খাদ্য, মিষ্টি জাতীয় খাদ্য, স্নেহ জাতীয় খাদ্যের পরিমাণ নিয়ন্ত্রণ রাখতে হবে। শাকসবজি, আঁশযুক্ত খাবার বেশি খেতে হবে। তাহলে কি জাতীয় খাবার বেশি খেতে হবে? শাকসবজি জাতীয় খাবারও বেশি খেতে হবে, আঁশযুক্ত খাবারও বেশি খেতে হবে। কি খাদ্যের পরিমাণ নিয়ন্ত্রণ রাখতে হবে? শর্করা জাতীয়, মিষ্টি জাতীয় এবং স্নেহ জাতীয় খাদ্য নিয়ন্ত্রণ রাখতে হবে। আর শাকসবজি এবং আঁশযুক্ত খাদ্য বেশি খেতে হবে। উদ্ভিজ তেল গ্রহণ করা উচিত, তবে সামুদ্রিক মাছের তেল রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমায় এবং রক্ত জমাট বাঁধার প্রবণতা হ্রাস করে। মাছভোজীদের হৃদরোগের প্রকোপ জন্য তুলনামূলক কম থাকে যারা মাছ খায়, তবে উদ্ভিজ্জ তেল গ্রহণ করা উচিত। সামুদ্রিক মাছের তেলে রক্তে কোলেস্টেরল পরিমাণ কমায়। তাহলে কোন তেলে
রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমায় সমুদ্রের মাছের তেলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেটা রক্ত জমাট বাঁধার প্রবণতা থেকে হ্রাস করে দেয়, কমিয়ে দেয়। 4 নাম্বার, সুষম খাদ্য, ভিটামিন, খনিজ লবণের চাহিদা যা আছে তা অপরিবর্তিত রাখা উচিত। সুষম খাদ্যে ভিটামিন প্রয়োজন, খনিজ লবণের প্রয়োজন, সেগুলো চাহিদা যতটুকু প্রয়োজন ততটুকু রাখতে হবে, কোনো পরিবর্তন করা যাবে না। তবে খাওয়ার লবণের পরিমাণ নিয়ন্ত্রণের প্রয়োজন আছে। তাহলে কোন লবণের পরিমাণ নিয়ন্ত্রণের প্রয়োজন আছে? খাওয়ার লবণের পরিমাণ। কি লবণের পরিমাণ নিয়ন্ত্রণের প্রয়োজন আছে? খাবার লবণ। রসুন, তেঁতুল, ভিটামিন সি সমৃদ্ধ ফল ও অন্যান্য ফল নিয়মিত খেলে হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক কম থাকে। রসুন খাওয়া ভালো। তেঁতুল তেঁতুল অর্থাৎ ভিটামিন সি সমৃদ্ধ ফল ও অন্যান্য ফল নিয়মিত খেলে হৃদরোগের আক্রান্ত হওয়ার আশঙ্কা খুবই কম থাকে। তাহলে আমাদের রসুন খাওয়া বেশি ভালো। তারপরে তেঁতুল, তারপরে ভিটামিন সি, যে কোনো ফল টল খেলে আমাদের হৃদরোগ যে আক্রান্ত হওয়ার আশঙ্কা সেটা কিন্তু থাকবে না। এগুলো ছাড়া সঠিক ও পরিমিত পরিমাণ খাদ্য গ্রহণ, অতিভোজন হতে বিরত থাকতে হবে। আমাদের বেশি খাদ্য খাওয়া যাবে না, অতিরিক্ত পরিমাণ, কিন্তু আমাদের খাওয়া উচিত সঠিক পরিমাণে। বেশি খালি সমস্যা, কম খালে সমস্যা। এর জন্য আমাদের সঠিক পরিমাণে খাদ্য খেতে হবে, যাতে বেশি খেয়ে আমাদের অনেক সমস্যার সৃষ্টি না হয়। অত্যাধিক মানসিক চাপ সৃষ্টিকারী পরিস্থিতি এড়ানো। মানুষের যদি চাপ সৃষ্টি হয়ে যায় সেইগুলোকে আমাদের এড়িয়ে চলাটাই উচিত। নিয়মিত হালকা ব্যায়াম অথবা হাঁটা এবং সুষ্ঠু জীবনযাপন অর্থাৎ সময় মতো ঘুমানো, ধূমপান থেকে বিরত থাকলে হৃদরোগ বা উচ্চ রক্তচাপ থেকে রক্ষা পাওয়া যাবে। তাহলে কি কি থেকে আমরা রক্ষা পেতে পারি সেই বিষয়টা এখানে উল্লেখ করে দিয়েছে। তাহলে অবশ্যই তোমাদের সেই বিষয়গুলো মনে রাখা উচিত। একটু বলি, অত্যাধিক মানসিক চাপ সৃষ্টিকারী পরিস্থিতি এড়িয়ে চলতে হবে। নিয়মিত হালকা ব্যায়াম করা উচিত, নিয়মিত প্রতিদিন, অথবা হাঁটা অথবা সুষ্ঠু জীবনযাপন করতে হবে এবং সময় মতো ঘুমাতে হবে। ধূমপান থেকে বিরত থাকলে হৃদরোগের হৃদরোগ বা উচ্চ রক্তচাপ থেকে রক্ষা পাওয়া সম্ভব, খুব ভালোভাবে সম্ভব হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে রাখো। 3.6 আছে, দেখো ডায়াবেটিস। ডায়াবেটিসে আর এক নাম হচ্ছে বহুমূত্র বা মধুমেহ রোগ বালাই। ডায়াবেটিসের 3টা নাম আছে। ডায়াবেটিস ইংলিশ শব্দ, অনেকে বলে বহুমূত্র। যারা প্রচুর পরিমাণে প্রস্রাব করে তাদেরকে আমরা বলি ডায়াবেটিস অথবা মধুমেহ রোগ বলে। ডায়াবেটিস এক ধরনের বিপাকজনিত রোগ। তাহলে এক ধরনের বিপাকজনিত রোগ বলা হয় কোনটাকে? ডায়াবেটিস। এক ধরনের বিপাকজনিত রোগ বলা হয় কোনটাকে? ডায়াবেটিস। তাহলে ডায়াবেটিসকে কি বলা হয়? এক ধরনের বিপাকজনিত রোগ। আমরা যখন কিছু খাই এটি গ্লুকোজে পরিণত হয়ে রক্তের মাঝে আসে। আমরা যা খাই সেটা গ্লুকোজে পরিণত হয়ে কিসের মাঝে আসে? আমরা যেটা খাই এটা গ্লুকোজে পরিণত হয়ে কিসের মাঝে আসে? রক্তের মাঝে আসে। আমরা যখন কিছু খাই সেটা কিসে পরিণত হয়ে রক্তের মাঝে আসে? গ্লুকোজে পরিণত হয়ে রক্তের মাঝে আসে। প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় থেকে ইনসুলিন নামে এক ধরনের হরমোন নির্গত হয়। প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় থেকে প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় থেকে প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় থেকে ইনসুলিন নামে এক ধরনের হরমোন নির্গত হয়। ইনসুলিন নামে এক ধরনের হরমোন নির্গত হয় কি থেকে? প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় থেকে, যেটি রক্তের এই গ্লুকোজকে শক্তিতে রূপান্তর করে। কিসে পরিণত করে? শক্তিতে। কারো ডায়াবেটিস হলে প্যানক্রিয়াস যথেষ্ট ইনসুলিন তৈরি করতে পারে না। যাদের ডায়াবেটিস আছে তাদের কি তৈরি করতে হবে? প্যানক্রিয়াস যথেষ্ট ইনসুলিন তৈরি করতে পারে না। প্যানক্রিয়াস যথেষ্ট ইনসুলিন তৈরি করতে পারে না, কারণ হচ্ছে ডায়াবেটিসের কারণে। ডায়াবেটিস হলে কখনো সম্ভব না। প্যানক্রিয়াস যথেষ্ট ইনসুলিন তৈরি করতে পারে না কারণ ডায়াবেটিস, কিংবা শরীর ইনসুলিনকে ব্যবহার করতে পারে না, যে কারণে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়।
তাহলে রক্তে গ্লুকোজের পরিমাণ কখন বেড়ে যায়? যখন প্যানক্রিয়াস ইনসুলিন তৈরি করতে পারে না, তখনই রক্তে গ্লুকোজের পরিমাণ সবচেয়ে বেশি বেড়ে যায়। মানুষের রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা হলো 3.9 থেকে 5.6। তাহলে মানুষের রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা হলো কত? স্বাভাবিক মাত্রা হচ্ছে 3.9 থেকে 5.6, 3.9 থেকে 5.6, কিংবা 70 থেকে 100 মিলিগ্রাম বা ডেসিলিটার। 70 থেকে 100 মিলিগ্রাম বা ডেসিলিটার হয়ে থাকে। তাহলে অবশ্যই জানতে হবে মানুষের রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রার পরিমাণ কত? 3.9 বা 5.6, কিংবা 70 থেকে 80 মিলিগ্রাম বা ডেসিলিটার বলে। ডায়াবেটিস হলে রক্তে এর পরিমাণ দীর্ঘস্থায়ীভাবে অনেক বেড়ে যায়। ডায়াবেটিস ছোঁয়াচে বা সংক্রামক রোগ নয়। ছোঁয়াচে বা সংক্রামক রোগ নয় কোনটা? ডায়াবেটিস। তাহলে ছোঁয়াচে বা সংক্রামক রোগ নয় কোনটা? ডায়াবেটিস। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডায়াবেটিস হৃদযন্ত্রের রক্ত প্রবাহ রোগের উপর পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে। তাহলে হৃদযন্ত্রের রক্ত প্রবাহ রোগের উপর পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে কোনটা? ডায়াবেটিস। কোনটা? ডায়াবেটিস। কোনটি? ডায়াবেটিস। ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির রক্তে শর্করার পরিমাণ বেশি থাকায় এটি দেহের বিভিন্ন অঙ্গের তাহলে দেখো শর্করার পরিমাণ বেশি থাকে কাদের? ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির। তাহলে ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির রক্তে কিসের পরিমাণ বেশি থাকে? শর্করার পরিমাণ বেশি থাকে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রশ্ন হচ্ছে কি আক্রান্ত ব্যক্তির রক্তে শর্করার পরিমাণ বেশি থাকে? ডায়াবেটিস। আবার ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির রক্তে কিসের পরিমাণ বেশি থাকে? শর্করা। এটি দেহের বিভিন্ন অঙ্গের যেমন হৃৎপিণ্ড, কিডনি, চোখ ইত্যাদি স্বাভাবিক কাজে বাধা সৃষ্টি করে। এটি দেহের বিভিন্ন অঙ্গের বাধা সৃষ্টি করে। তার ভিতরে আছে হৃৎপিণ্ড বাধা সৃষ্টি করে, কিডনির বাধা সৃষ্টি করে, চোখের বাধা সৃষ্টি করে, স্বাভাবিক কাজে বাধা সৃষ্টি করে। দেখা গেছে ডায়াবেটিস রোগীদের করোনারির হৃদরোগ হওয়ার প্রবণতা বেশি থাকে। মানে কোন রোগীদের করোনারি হৃদরোগ হওয়ার প্রবণতা বেশি থাকে? ডায়াবেটিস রোগীদের। কোন রোগীদের করোনারি হৃদরোগ হওয়ার প্রবণতা বেশি থাকে? কোন রোগীদের করোনারি হৃদরোগ হওয়ার প্রবণতা বেশি থাকে? ডায়াবেটিস। এটি হৃৎপিণ্ডকে অচল করে দেয় এবং রোগী মারা যেতে পারে। হৃৎপিণ্ডকে একদম অচল করে দেয় এবং মারা যেতে পারে। কোনটা? ডায়াবেটিস হৃদরোগীকে। এছাড়া দীর্ঘস্থায়ী ডায়াবেটিস রোগের রক্তচাপ বেড়ে যায়। কোন রোগে রক্তচাপ বেড়ে যায়? ডায়াবেটিস রোগে। দীর্ঘস্থায়ী ডায়াবেটিস রোগে। কোন রোগে রক্তচাপ বেড়ে যায়? দীর্ঘস্থায়ী ডায়াবেটিস রোগে। এবং এর থেকে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনও হয়। তখন হয়ে যায় উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন। কোন রোগে রক্তচাপ বেড়ে যায়? ডায়াবেটিস রোগে। এবং এতে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনে বেড়ে যায়। উচ্চ রক্তচাপ করোনারি হৃদরোগের পূর্ব লক্ষণ। হৃদরোগের পূর্ব লক্ষণকে উচ্চ রক্তচাপ করোনারি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কতগুলো টিক? লাইনে লাইনে টিক। এমসিকিউ প্রশ্ন। তাহলে হৃদরোগের পূর্ব লক্ষণ বলা হয় কোনটিকে? উচ্চ রক্তচাপ করোনারি। উচ্চ রক্তচাপ করোনাকে হৃদরোগের পূর্ব লক্ষণ বলে। ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা দীর্ঘদিন অনিয়ন্ত্রিত থাকলে তাদের করোনারি হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা খুব বেশি থাকে। দেখো ডায়াবেটিস রোগীদের কাদের? ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা দীর্ঘদিন অনিয়ন্ত্রিত থাকলে তাদের করোনারি হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা খুব বেশি থাকে। শর্করার মাত্রার সঙ্গে কোনো সম্পর্ক নেই এমন ধরনের ডায়াবেটিস আছে, তবে এ অধ্যায়তে আলোচনা করা হবে না। কোন ব্যক্তির ডায়াবেটিস হওয়ার আশঙ্কা বেশি? যে কেউ যে কোনো সময় ডায়াবেটিস আক্রান্ত হতে পারে, তবে 4 শ্রেণীর মানুষের ডায়াবেটিস বেশি হয়ে থাকে।
কোন ব্যক্তির ডায়াবেটিস হওয়ার আশঙ্কা বেশি থাকে? তার মধ্যে যে কোনো সময় ডায়াবেটিস হতে পারে, তার মধ্যে ৪ শ্রেণীর মানুষের ডায়াবেটিস হয়ে থাকে। ৪ শ্রেণীর মানুষের ডায়াবেটিস বেশি হয়ে থাকে। কয় শ্রেণীর মানুষের? ৪ শ্রেণীর মানুষের ডায়াবেটিস বেশি হয়ে থাকে। কয় শ্রেণীর মানুষের ডায়াবেটিস বেশি হয়ে থাকে? ৪ শ্রেণী। ১ নাম্বার, যাদের বংশ, যেমন মা-বাবা সম্পর্কিত নিকট আত্মীয়ের ডায়াবেটিস আছে। তার মানে যাদের বংশে আছে এবং যাদের মা-বাবা সম্পর্কিত নিকট আত্মীয়ের ডায়াবেটিস আছে, তাদের হওয়ার সম্ভাবনা খুবই বেশি। ২, যাদের ওজন বেশি, শরীরের মেদবহুল। যাদের ওজন বেশি এবং যাদের শরীরে মেদবহুল, তাদেরকে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি। ৩, যারা ব্যায়াম ও শারীরিক পরিশ্রমের কোনো কাজ করে না। যারা ব্যায়াম এবং শারীরিক পরিশ্রমের কোনো কাজ করে না, তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি। দীর্ঘদিন যারা স্টেরয়েড জাতীয় ওষুধ সেবন করে, তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি। ডায়াবেটিস রোগের লক্ষণ: ১ নাম্বার, ঘন প্রস্রাব হওয়া, বিশেষ করে রাতে ঘন ঘন প্রস্রাব হওয়া। মানে ডায়াবেটিস রোগের প্রধান লক্ষণটা মনে কর ঘন ঘন প্রস্রাব হওয়া, বিশেষ করে রাতে ঘন ঘন প্রস্রাব। খুব বেশি পিপাসা লাগা। খুব বেশি কি হয়? পিপাসা লেগে থাকে। ২ নাম্বার, খুব বেশি পিপাসা লাগে। এগুলো ডায়াবেটিস রোগের লক্ষণ। ৩, বেশি ক্ষুধা লাগা এবং অতিমাত্রা শারীরিক দুর্বলতা অনুভব করা। খুব বেশি পরিমাণ দুর্বলতা অনুভব করে থাকে। ৪, যথেষ্ট খাওয়া সত্ত্বেও ওজন কমে যাওয়া, শীর্ণতা। যথেষ্ট পরিমাণ খাই কিন্তু কি হয়? ওজন কমে যায় এবং শীর্ণতা দেখা দিয়ে থাকে। ৫, সামান্য পরিশ্রমে ক্লান্তির দুর্বলতা বোধ করা। সামান্য পরিশ্রম করলে তাদের ক্লান্ত মনে হয় এবং দুর্বল অনুভব হয়ে থাকে। এই কোয়ালিটিগুলো যদি থাকে তাহলে জানতে হবে তোমার ডায়াবেটিস আছে। ৬, চামড়া শুকিয়ে যাওয়া। চামড়া মাঝে মাঝে শুকিয়ে যাবে। ৭, চোখে ঝাপসা দেখা। চোখে মাঝে মাঝে ঝাপসা দেখবে। ৮ নাম্বার, শরীরে কোথাও ক্ষতের সৃষ্টি হলে দেরিতে শুকানো। মানে যদি কখনো কেটে যায় বা যদি কোনো ঘা হয় বা কোনো দুর্ঘটনার কারণে হাঁচড়ে যায়, কেটে যায়, এগুলোর কারণে কি হবে? শুকাতে দেরি হয়। ডায়াবেটিস রোগের পথ্য। ডায়াবেটিস রোগের যে পথ্য আছে সেটা একটু দেখো। ডায়াবেটিস রোগকে দমিয়ে রাখতে খাদ্যের ভূমিকা অসামান্য। কোন রোগকে দমিয়ে রাখতে খাদ্যের ভূমিকা অসামান্য? ডায়াবেটিস। 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 কোন রোগকে দমিয়ে রাখতে খাদ্যের ভূমিকা অসামান্য? কোন রোগকে দমিয়ে রাখতে খাদ্যের ভূমিকা অসামান্য? ডায়াবেটিস। ডায়াবেটিস রোগের জন্য ওষুধ সেবন করলেও রোগীকে খাদ্য নিয়ন্ত্রণ করতে হয়। ডায়াবেটিস রোগের জন্য ওষুধ সেবন করলে রোগীকে খাদ্য নিয়ন্ত্রণ করতে হয়। ওষুধ সেবন করছে কিন্তু তাহলে ডায়াবেটিস রোগের জন্য ওষুধ সেবন করলে রোগীকে খাদ্য নিয়ন্ত্রণ করতে হয়। ডায়াবেটিস। নিয়ন্ত্রিত খাদ্য ব্যবস্থা না থাকলে ওষুধ সেবন করেও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যায় না। মানে নিয়ন্ত্রিত খাদ্য ব্যবস্থা না থাকলে ওষুধ সেবন করলেও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যায় না। নিয়ন্ত্রিত খাদ্য ব্যবস্থা না থাকলে ওষুধ সেবন করলেও কোন রোগ নিয়ন্ত্রণ করা যায় না? সেটা হচ্ছে ডায়াবেটিস। রোগীকে এমন খাদ্যদ্রব্য দিতে হবে যা তার ন্যূনতম ক্যালোরি চাহিদা পূরণ করবে, কিন্তু এই খাদ্যের দ্বারা রক্তে দেখো প্রস্রাবে যাতে শর্করা বেড়ে না যায়। রক্ত বা প্রস্রাবে শর্করা যাতে বেড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। ডায়াবেটিসের নিয়ন্ত্রণ। ডায়াবেটিস প্রধানত ৩ ভাবে নিয়ন্ত্রণ করা যায়। কয়ভাবে? ৩ ভাবে। বেস্ট অফ ইম্পর্টেন্ট বা ভেরি ভেরি ইম্পর্টেন্স। ডায়াবেটিস প্রধানত কয়ভাবে নিয়ন্ত্রণ করা যায়? ৩ ভাবে নিয়ন্ত্রণ করা যায়। খাদ্য নিয়ন্ত্রণ করে, ওষুধ সেবন করে, জীবন শৃঙ্খলা রাখলে সেইগুলোকে ভেরি ভেরি ইম্পর্টেন্স মানে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যায়। তাহলে ডায়াবেটিস প্রধানত কয়টি পর্যায়ে নিয়ন্ত্রণ করা যায়? ডায়াবেটিস প্রধানত ৩ ভাবে নিয়ন্ত্রণ করা যায়। একটা হচ্ছে খাদ্য নিয়ন্ত্রণ করে, ওষুধ সেবন করে, জীবন শৃঙ্খলা করে। ক, খাদ্য নিয়ন্ত্রণ। মোটা লোকদের ডায়াবেটিস হলে তাদের ওজন স্বাভাবিক না হওয়া পর্যন্ত খাদ্যদ্রব্য
ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে। ডায়াবেটিস রোগীদের একটুও চিনি বা মিষ্টি খাওয়া চলবে না। মানে কোন রোগীদের একটুও চিনি বা মিষ্টি খাওয়া চলবে না? ডায়াবেটিস রোগীদের। কোন রোগীদের? ডায়াবেটিস রোগীদের। তবে রক্তে হঠাৎ করে শর্করার মাত্রা অত্যাধিক কমে গিয়ে জীবন সংশয় ঘটার সম্ভাবনা থাকলে শুধু তখন ডায়াবেটিস ব্যক্তি অল্প মিষ্টি খেতে পারবেন। তাদের এমন খাবার খাওয়া উচিত যা প্রোটিন সমৃদ্ধ, গাঢ় সবুজ রঙের শাকসবজি, বরবটি, মাশরুম, বাদাম, ডিম, মাছ, চর্বি ছাড়া মাংস। তাহলে দেখো তাদের এমন খাদ্য খাওয়া উচিত যা প্রোটিন সমৃদ্ধ, যেমন গাঢ় সবুজ রঙের শাকসবজি খেতে হবে, বরবটি খাওয়া উচিত, মাশরুম, বাদাম, ডিম, মাছ, চর্বি ছাড়া মাংস, যেখানে শ্বেতসার কম থাকে। ওষুধ সেবন। সব ডায়াবেটিস রোগীকে খাদ্য নিয়ন্ত্রণ বা শৃঙ্খলা মেনে চলতে হয়। তাহলে কোন রোগীকে খাদ্য নিয়ন্ত্রণ শৃঙ্খলা মেনে চলতে হয়? কোন রোগীকে খাদ্য নিয়ন্ত্রণ শৃঙ্খলা মেনে চলতে হয়? ডায়াবেটিস রোগীকে। দেখো কোন রোগীকে খাদ্য নিয়ন্ত্রণ শৃঙ্খলা মেনে চলতে হয়? ডায়াবেটিস রোগীকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেক ক্ষেত্রে বয়স্ক রোগীদের এই দুটি নিয়ম যথাযথভাবে পালন করলে রোগ নিয়ন্ত্রণ এসে যায়। তাহলে এই দুটি নিয়ম যদি যথাযথভাবে পালন করলে বয়স্ক রোগীদের জন্য সেটা নিয়ন্ত্রণে চলে আসে। কিন্তু ইনসুলিন নির্ভর রোগীদের ক্ষেত্রে ইনসুলিন ইনজেকশন দরকার হয়। ইনসুলিন নির্ভর রোগীদের ক্ষেত্রে ইনসুলিন ইনজেকশন দরকার হয়। ইনসুলিন ইনজেকশন। জীবন শৃঙ্খলা। শৃঙ্খলা ডায়াবেটিস রোগীদের জীবন কাঠি। ডায়াবেটিস রোগীদের জীবন কাঠি বলা হয় কোনটাকে? শৃঙ্খলা। ডায়াবেটিস রোগীদের জীবন কাঠি বলা হয় কোনটাকে? শৃঙ্খলা। তাকে এসব বিষয়ে বিশেষ নজর দিতে হবে। ১. নিয়মিত পরিমাণ মতো সুষম খাবার খেতে। ২. নিয়মিত পরিমাণ মতো ব্যায়াম করতে হবে। এগুলো করতে হবে। সুষম খাদ্য খেতে হবে, ব্যায়ামও করতে হবে। ৩. নিয়মিত রক্তে গ্লুকোজের পরিমাণ পরিমাপ করে ফলাফল পর্যবেক্ষণ করতে হবে। ৪. মিষ্টি খাওয়া সম্পূর্ণ ছেড়ে দিতে হবে। ১ নম্বরটা রয়েছে রক্ত জমাট বাঁধানো কোনটির কাজ? রক্ত জমাট বাঁধানো কোনটির কাজ? রক্ত জমাট বাঁধাতে কাজ করে কোনটি? এই যে অনুচক্রিকা। অনুচক্রিকা এটা কিন্তু অনেক ইম্পর্টেন্স। অনুচক্রিকা কিন্তু রক্তকে জমাট বাঁধাতে সাহায্য করে। ২ নাম্বার অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ করে কোনটা? অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ করে ধমনী বা পালমোনারি শিরা। ধমনী বা পালমোনারি শিরা। পালমোনারি শিরা। বলেছে দেখো নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও। তাহলে প্রথমে প্রশ্নটা পড়বে এবং ৩ আর ৪ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। অভিষেক ঢাকা থেকে মানিকগঞ্জ যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনায় পড়ে। এতে তার বন্ধু মারাত্মক রক্তক্ষরণ হয়, ফলে রক্তের প্রয়োজন। বন্ধুর রক্ত পরীক্ষা ছাড়াই অভিষেক বলল, আমি রক্ত দিতে পারবো। ৩ নাম্বার অভিষেকের রক্তের গ্রুপ কি ছিল? অভিষেকের রক্তের গ্রুপ ও ছিল। কারণ অভিষেকের রক্তের গ্রুপ কি ছিল? অভিষেক ঢাকাতে যাওয়ার সময় এবং মারাত্মক রক্তক্ষরণ হয়। তার মানে একটা জিনিস তুমি ভাবো, বন্ধু রক্ত পরীক্ষা ছাড়াই অভিষেক বলল আমি রক্ত দিতে পারবো। অভিষেক বলল আমি রক্ত দিতে পারবো, তার মানে অভিষেকের রক্তের গ্রুপটা ছিল ও। আর ও রক্তের গ্রুপ হচ্ছে যে কোনো রক্তের গ্রুপকে রক্ত দিতে পারবে, ও পজিটিভ। এটা জানো, এটা হচ্ছে দেখো দান, তাহলে এটা হচ্ছে যে কোনো রক্ত গ্রুপকে সে দান করতে পারবে, ও রক্ত যাদের রয়েছে, ও পজিটিভ যাদের রয়েছে তারা। ৪ নাম্বার রক্তরসে কোন গ্যাসীয় পদার্থ নেই? রক্তরসে Cl2। Cl2 কোনো গ্যাসীয় পদার্থ নেই। সৃজনশীল ১ নাম্বার যে প্রশ্ন আছে এখানে বলা হয়েছে রাফিন ১০ম শ্রেণীর ছাত্র, তার আব্বা সুঠাম দেহের অধিকারী। রাফিন লক্ষ্য করছে তার আব্বার দেহ ক্ষত সৃষ্টি হলে শুকাতে দেরি হচ্ছে, চামড়া শুকিয়ে যাচ্ছে, সামান্য পরিশ্রমে ক্লান্ত ও দুর্বল হয়ে পড়েছেন।
এসব কারণে রাফিনের আব্বা ডাক্তারের শরণাপন্ন হন। ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা শেষে সুস্থ থাকার জন্য কিছু নিয়ম শৃঙ্খলা মেনে চলার উপদেশ দিলেন। ক নম্বর প্রশ্ন, রক্তচাপ কাকে বলে? রক্তচাপ কাকে বলে বলতে কি বোঝায়? কি রক্তচাপ কি? এইগুলো বললে সংজ্ঞা দিতে হয়। তো দেখো, এখানে তোমাদের রয়েছে সাধারণ বিজ্ঞান ৩য় অধ্যায়ের কিন্তু অ্যান্সার। ১ নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর দেখো, ক নম্বর উত্তর। হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণের ফলে হৃৎপিণ্ড থেকে রক্ত ধমনীর মধ্য দিয়ে প্রবাহকালে ধমনীর প্রাচীরে যে পার্শ্বচাপ সৃষ্টি হয় তাকে রক্তচাপ বলে। তাহলে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণের ফলে হৃৎপিণ্ড থেকে রক্ত ধমনীর মধ্য দিয়ে প্রবাহকালে ধমনীর প্রাচীরে যে পার্শ্বচাপ সৃষ্টি হয় তাকে রক্তচাপ বলে। খ নম্বর দেখো, সিস্টোলিক রক্তচাপ বলতে কি বোঝায় বা কাকে বলে সেটা। খ নম্বর দেখো, মানুষের হৃৎপিণ্ডের সংকোচনকে সিস্টল বলে। সিস্টল বলে সংকোচন ও প্রসারণকে বলে ডায়াস্টল বলে। তাহলে হৃৎপিণ্ডের সংকোচনের ফলে ধমনীর রক্তে যে চাপ সৃষ্টি হয় তাকে সিস্টোলিক রক্তচাপ বলে। সিস্টোলিক রক্তচাপের সময় অ্যাট্রিয়াম দুটি সংকুচিত হয় এবং ট্রাইকাসপিড ও বাইকাসপিড কপাটিকা বন্ধ থাকে এবং সেমিলুনার কপাটিকা খোলা থাকে। সিস্টোলের সময়ই সাধারণত রক্তচাপ নির্ণয় করা হয়। স্বাভাবিক এবং সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের সিস্টোলিক রক্তচাপ পারদস্তম্ভের ১১০ থেকে ১৪০ মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। গ নম্বর প্রশ্ন দেখো, রাফিনের আব্বা কি রোগে আক্রান্ত হয়েছেন ব্যাখ্যা করো। কি রোগ? প্রতিটা সৃজনশীল প্রশ্নে কিন্তু জ্ঞানমূলক প্রশ্নটা চাই। কি রোগে আক্রান্ত হয়েছে এক কথায় লিখে দেবো, তারপর ব্যাখ্যা করবো আমরা। দেখো, এখানে ভালো করে মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবা। গ নম্বর উত্তর, রাফিনের আব্বা। তো এখানে কি বলা হয়েছে? রাফিনের আব্বা হবে, রাফিন হবে। দেখো, রাফিনের আব্বার লক্ষণগুলো দেখে বোঝা যায় যে তার বহুমূত্র রোগ হয়েছে। তার মানে লক্ষণগুলো দেখে বোঝা যাচ্ছে বহুমূত্র রোগ, যেটাকে আমরা ডায়াবেটিস বলি। বহুমূত্র এক প্রকার বিপাকজনিত রোগ। মানবদেহের রক্তে মুকোজের স্বাভাবিক মাত্রা বৃদ্ধি পেলে এ রোগের লক্ষণসমূহ প্রকাশ পায়। বহুমূত্র রোগের লক্ষণসমূহ হলো: ১ নাম্বার, ঘন ঘন প্রস্রাব হওয়া, বিশেষ করে রাতে। ২ খুব বেশি পিপাসা লাগা। ৩ বেশি খিদে পাওয়া এবং অতিমাত্রায় শারীরিক দুর্বলতা অনুভব করা। ৪ যথেষ্ট খাওয়া সত্ত্বেও ওজন কমে যাওয়া। ৫ সামান্য পরিশ্রমে ক্লান্ত হয়ে যাওয়া এবং দুর্বল অনুভব করা। ৬ চামড়া শুকিয়ে যাওয়া। ৭ চোখে ঝাপসা দেখা। ৮ শরীরে কোথাও ক্ষত সৃষ্টি হলে দেরিতে শুকানো ইত্যাদি। বহুমূত্র রোগটি আক্রান্ত হলে দেহের বিভিন্ন অঙ্গ যেমন হৃৎপিণ্ড, বৃক্ক, চোখ ইত্যাদি স্বাভাবিক কাজে বাধা সৃষ্টি হয়। এ রোগে আক্রান্তদের করোনারি হৃদরোগ হওয়ার প্রবণতা বেশি থাকে। ঘ নম্বর প্রশ্ন দেখো, ডাক্তার সাহেব রাফিনের আব্বাকে সুস্থ থাকার জন্য কি উপদেশ দেন ব্যাখ্যা করো। ঘ নম্বর উত্তর দেখো, ডাক্তার সাহেব রাফিনের আব্বাকে সুস্থ থাকার জন্য কিছু নিয়ম শৃঙ্খলা মেনে চলার উপদেশ দিয়েছিলেন। যেহেতু রাফিনের আব্বার বহুমূত্র রোগ হয়েছে, সেহেতু তাকে এ রোগ নিয়ন্ত্রণে রাখার জন্য শৃঙ্খলা মেনে চলার কোনো বিকল্প নেই। ডাক্তার সাহেব তাকে শৃঙ্খলা ও খাদ্য নিয়ন্ত্রণের পাশাপাশি ওষুধ সেবনের পরামর্শ দিয়েছিলেন। নিচে সেগুলো ব্যাখ্যা করা হলো। কি পরামর্শ দিয়েছিল দেখো। খাদ্য নিয়ন্ত্রণ সম্পর্কে।
রাফিনের আব্বার ওজন বেশি হলে তাকে ওজন স্বাভাবিক না হওয়া পর্যন্ত খাদ্যদ্রব্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে। তার একটুও চিনি বা মিষ্টি খাওয়া চলবে না। এমন খাবার তার খাওয়া উচিত যা প্রোটিন সমৃদ্ধ, গাঢ় সবুজ রঙের শাকসবজি, বরবটি, মাশরুম, বাদাম, ডিম, মাছ, চর্বি ছাড়া মাংস, আরও যাতে শ্বেতসার কম থাকে। ওষুধ সেবন: রাফিনের আব্বাকে খাদ্য নিয়ন্ত্রণের শৃঙ্খলা মেনে চলতে হবে। অনেক ক্ষেত্রে বয়স্ক রোগীদের এ দুটি নিয়ম যথাযথভাবে পালন করলে রোগ নিয়ন্ত্রণ এসে যায়। কিন্তু ইনসুলিন নির্ভর রোগীদের ক্ষেত্রে ইনসুলিন ইনজেকশনের দরকার হয়। জীবন শৃঙ্খলা: শৃঙ্খলা বহুমূত্র রোগীর জীবন কাটি, তাকে বিশেষ নজর দিতে হবে নিম্নোক্ত বিষয়। তাহলে কি কি বিষয় তাকে বিশেষভাবে নজর দিতে হবে? ১ নাম্বার, নিয়মিত পরিমাণ মতো ওষুধ খাবার খেতে হবে। তাহলে নিয়মিত পরিমাণ মতো সুষম খাবার খেতে হবে। ২, নিয়মিত পরিমাণ মতো ব্যায়াম করতে হবে। ৩, নিয়মিত প্রসব পরীক্ষা এবং ফলাফল লিখে রাখতে হবে। ৪, মিষ্টি খাওয়া সম্পূর্ণ ছাড়তে হবে। বহুমূত্র রোগ সম্পূর্ণভাবে নিরাময়যোগ্য রোগ নয় বলেই ডাক্তার সাহেব রাফিনের আব্বাকে শৃঙ্খলা পালন ও খাদ্য নিয়ন্ত্রণের পাশাপাশি নিয়মিত ওষুধ সেবনের পরামর্শ দিয়েছিলেন। দেখো ২ নম্বর প্রশ্ন, ২ নম্বর যে সৃজনশীল আছে, নিচের চিত্রটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। নিচে চিত্র আছে, দেখো ৩টি পিকচার দেয়া আছে। চিত্র এ তে আছে, চিত্র বি আছে এবং চিত্র সি আছে। ক নাম্বার, রক্ত কাকে বলে? আমরা যেটা দেখতে পাচ্ছি এই চিত্রে এতে রক্ত। আর রক্ত কাকে বলে? দেখি আমরা ক নাম্বার প্রশ্ন। ২ নম্বর সৃজনশীল প্রশ্ন উত্তর, ক নম্বর উত্তর দেখো। প্রাণীদের এক ধরনের লাল বর্ণের অস্বচ্ছ অন্তঃকোষীয় লবণাক্ত ক্ষারধর্মী তরল যোজক কলাকে বলা হয় রক্ত। প্রাণীদের এক ধরনের লাল বর্ণের অস্বচ্ছ আন্তঃকোষীয় লবণাক্ত ক্ষারধর্মী তরল যোজক কলাকে বলা হয় রক্ত। কি বলা হয়? রক্ত। তাহলে রক্ত কাকে বলে মেমোরাইজ করবা। খ নম্বর প্রশ্ন, কোষিক জালিকা বলতে কি বোঝায়? খ নম্বর উত্তর, ধমনীয় শিরার সংযোগস্থলে অবস্থিত কেবল এক স্তর বিশিষ্ট এন্ডোথেলিয়াম দিয়ে গঠিত যেসব সূক্ষ্ম রক্তনালী জালকের আকারে বিন্যস্ত থাকে সেগুলোকে কোষিক জালিকা বলে। ধমনী পুনঃপুন বিভাজিত হয়ে সূক্ষ্ম জালক সৃষ্টি করে এবং পরবর্তীতে সূক্ষ্ম জালকগুলো ধমনীর কোষিক নালীর অপর পার্শ্বে মিলিত হয়ে শিরা গঠন করে। কোষিক জালিকার রক্ত ও কলার মধ্যে ব্যাপন প্রক্রিয়ার দ্বারা পুষ্টিদ্রব্য, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, রেশন পদার্থ ইত্যাদি আদান-প্রদান ঘটে। গ নাম্বার উত্তর দেখো, মানবদেহে চিত্রের বি চিহ্নিত কোষের ভূমিকা ব্যাখ্যা করো। মানবদেহে চিত্রে বি চিহ্নিত কোষের ভূমিকা ব্যাখ্যা করো। দেখো চিত্রে ৪ চিহ্নিত কোষ হলো শ্বেত রক্তকণিকা। নির্দিষ্ট কোনো আকার ও হিমোগ্লোবিন রঞ্জকবিহীন নিউক্লিয়াস যুক্ত বড় এ কোষগুলো মানবদেহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মানবদেহে শ্বেত রক্তকণিকার ভূমিকা নিচে দেয়া হলো। কারণ এখানে বি চিহ্নিত বলতে এটাকে বোঝানো হয়েছে। শ্বেত রক্তকণিকা লিম্ফোসাইট অ্যান্টিবডি গঠন করে। এই অ্যান্টিবডি দ্বারা মানবদেহে বা দেহে প্রবেশ করা রোগ জীবাণু ধ্বংস করে। এভাবে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ২ নাম্বার, শ্বেত রক্তকণিকার মনোসাইট ও নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগ জীবাণুকে ধ্বংস করে। ৩, ইওসিনোফিল ও
বেসোফিল হিস্টাসিন নামক রাসায়নিক পদার্থে নিঃসৃত করে দেহে অ্যালার্জি প্রতিরোধ করে। আইভি বা 4 নাম্বার, বেসোফিল হেপারিন নিঃসৃত করে রক্তকে রক্তবাহিকার ভিতরে জমাট বাধা দেয়। ঘ নাম্বার দেখো চিত্র এ ও সি। তো এ আর সি একই যোজক কলায় অবস্থিত হলেও এদের কাজ ভিন্ন, উক্তিটি বিশ্লেষণ করো। ঘ নাম্বার উত্তর চিত্র এ ও সি। চিত্র এ ও সি হলো লোহিত রক্তকণিকা অনুচক্রিকা। এরা উভয় তরল যোজক কলা রক্তের অংশ। একই যোজক কলায় অবস্থিত হলেও এদের কাজ সম্পূর্ণ ভিন্ন। লোহিত রক্তকণিকা যে কাজগুলো করে সেগুলো হলো: 1 নাম্বার, দেহের প্রতি কোষে অক্সিজেন সরবরাহ করে। 2 নাম্বার, নিষ্কাশনের জন্য কিছু পরিমাণ কার্বন ডাই অক্সাইডকে টিস্যু থেকে ফুসফুসে বহন করে। 3 নাম্বার, লোহিত কণিকার হিমোগ্লোবিন রক্তের অম্ল ক্ষারের সমতা বজায় রাখার জন্য বাফার হিসেবে কাজ করে। আবার অনুচক্রিকা নিম্নলিখিত কাজগুলো করে থাকে: 1 নাম্বার, রক্ত তঞ্চন করতে সাহায্য করে। 2 নাম্বার, কাটা স্থানে থ্রম্বোপ্লাস্টিন নামক পদার্থ সৃষ্টি করে। 3 নাম্বার, রক্তের প্রোটিন ফাইব্রিনোজেনকে ফাইব্রিন জালকে পরিণত করে। উপরোক্ত আলোচনা থেকে এটা সুস্পষ্ট যে লোহিত রক্তকণিকা ও অনুচক্রিকা একই যোজক কলায় রক্তে হবে অবস্থিত হলেও এদের কাজের মধ্যে ভিন্নতা রয়েছে। তাহলে এখানে যে দুইটি সৃজনশীল ছিল তোমাদের নমুনা সলিউশন বা উত্তর তোমাদেরকে দেখিয়ে দিলাম। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।